আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ মুজিব বলেছিলেন আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব। তো এখন আমাদের ঘটনা হয়েছে যে আমাদের এখন না খাওয়ায় মারবে। চিন্তা ভাবনা হয়েছে সরকারের আমাদের মতো দরিদ্র সাধারণ জনগণকে তিনি না খাওয়ায় মারবে। এতদিন বিভিন্ন মহল চাকরি হারিয়েছে, কাজ হারিয়েছে। আজ একটু আগে দেখলাম একজন ওই মিস্ত্রি, সে কাজ পায়নি আজকে। ওই যে দেখবেন আপনার ঝুড়ি, কোদাল এগুলো নিয়ে বসে থাকে রাস্তার পাশে ঢাকা শহরে। সকালে ওরা আজকে কাজ পায়নি, বউ বাচ্চা নিয়ে আজকে সারাদিন না খেয়ে থাকতে হবে। এদের কথা একবারও কেউ ভাবে না, কোনো সরকার ভাবে না, কেউ ভাবে না। এই যে ভ্যাট বাড়িয়ে গরিব মারবে নাকি এ সরকার? চলুন ভ্যাট বাড়িয়ে কি করছে একটু শুনে আসি। বিমান, হোটেল, পোশাক সহ নিত্যপণ্য সহ 43টি পণ্যের উপরে বাড়ল ভ্যাট। এনবিআর এটি নিয়ে মোটামুটি কাজও করে ফেলেছে। বাজেটের সময় ভ্যাট বাড়ানো হয়, আমরা জানি এটা। মাঝে মাঝে কিছু পণ্যের উপর হঠাৎ ভ্যাট বাড়ানো হয়, কিন্তু এত বিপুল সংখ্যক পণ্যের উপর ভ্যাট বাড়ালো সরকার, এটা কতটা যুক্তিসঙ্গত হলো তা আমার বোধগম্য নয়। বলতে গেলে বলতে হয়, এমন একটা সময় যখন দেশে মূল্যস্ফীতি 11% বেশি, দেশে অনেকে চাকরি হারাচ্ছে, ঠিক এরকম সময় আরও ব্যয় বাড়ানোর এই চিন্তা বা বুদ্ধি এই সরকারকে আসলে কারা দিল, সেটি আসলে ভাববার বিষয়। বিগত সরকারের আমলে অনেক কারণে মূল্যস্ফীতি বেড়েছে, কিন্তু সেই সরকার তো এখন আর নেই। আগের উন্নয়ন প্রকল্প অধিকাংশ বন্ধ, আবার নতুন করে তো তেমন কোনো প্রকল্প সরকার গ্রহণ করছে না। তাহলে হঠাৎ সরকারের এত টাকা কোন প্রয়োজন হচ্ছে, কেন প্রয়োজন হচ্ছে? এখনই এই টাকা মাঝামাঝি সময়ে এসে মানুষের নিকট হতে কেন নেওয়া হচ্ছে? যেটা বলা হয়েছে IMF-এর পরামর্শে নাকি এমনটা করা হচ্ছে। আসলে দেশের কাজ কিভাবে হবে সেটা দেশের পরামর্শে হওয়া উচিত ছিল। দেশের জনগণের আয়ের উপর ভিত্তি করে বা দেশের জনগণের পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। IMF কিন্তু এসে বলে দিবে না কিভাবে আপনার জনগণকে চালাবেন, কিভাবে আপনি চলবেন, এগুলো কিন্তু বলে দেবে না। IMF-এর পরামর্শে যদি আপনি এভাবে বাড়াতে থাকেন, তাহলে সাধারণ মানুষ আসলে কোথায় যাবে? আপনি ইচ্ছা করলে আয়কর বাড়াতে পারেন বা পরিধি বাড়াতে পারেন, মানে আয়ের উপর যে কর দেওয়া হয়, অনেকের ফাঁকি দেওয়া কর আদায় করে আপনি আয় বাড়াতে পারেন। কিন্তু ভ্যাটটা সরাসরি সব মানুষের কাছে যাচ্ছে। যে কোটি টাকার মালিক, সে একটা পণ্য কিনলে যে পরিমাণ ভ্যাট দিতে হয়, একটা ফকির ওই পণ্য কিনলে একই রকম ভ্যাট দিতে হয়। যেমন আয়কর, আমার যদি মাসে 50,000 টাকা আয় হয়, সেই আয়ের উপরে ভ্যাট দিতে হয়, মানে কর দিতে হয়। কিন্তু কথা হলো, ভ্যাটটা হলো আমি যদি একটা সাবান কিনি, সেই সাবানে যদি আমার মতো দরিদ্র লোক, একজন ভিক্ষুকের 2 টাকা দিতে হয়, তাহলে একজন কোটিপতিরও 2 টাকা দিতে হয়। তো এটা সরাসরি মানুষের কাছে যাচ্ছে। অর্থাৎ দরিদ্র লোকটি যে 100 টাকায় দিন পার করেছিল, তারও কিন্তু ব্যয় বেড়ে যাবে 15% মতো। তাহলে ওই দরিদ্র লোকটি এই 15 টাকা কোথা থেকে পাবে? অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ব্যয় আসলে বাড়ার কথা না, কিন্তু এই সরকার এসে অবসরপ্রাপ্ত লোকদের নিয়ে এসে তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে, তাদেরকে পদায়ন করা হচ্ছে, তাদেরকে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। যে তার অতিরিক্ত সচিব হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তার অবসরে পাঠানো হয়েছিল, তাহলে এখন তাকে নিয়ে এসে সে অতিরিক্ত সচিব বা সচিব বানিয়ে তার আগের ওই সচিব হইলে, অতিরিক্ত সচিব হইলে যে পরিমাণ তার ক্ষতি হয়েছে, ওই টাকা সুদ আসল সহ তাকে দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি প্রমোশন, তাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া, এসব করতে গিয়েই তারা ব্যয় বাড়িয়ে ফেলেছে। মহার্ঘ ভাতার জন্য প্রায় 4,000 কোটি টাকার প্রয়োজন হয়ে যাবে। জনগণের এখন নাভিশ্বাস। আর এ সময় আপনি একটা জিনিস নিয়ে ভাবছেন, এখনও পর্যন্ত আমাদের জানা মতে একটা সিদ্ধান্ত কি আসছে যাতে সাধারণ জনগণ উপকৃত হবে বলে মনে হয়?
তারা নিজেদের উপকার হয় এমন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, কারোর কর বাতিল করে দেওয়া, কারোর মামলা থেকে খালাস করে দেওয়া, কারোর মামলা নতুন করে জড়ানো, এইসব নিয়েই তারা ব্যস্ত। এরপরে দাবি দাওয়া, আন্দোলন, মিছিল, মিটিং এইসব নিয়েই তারা ব্যস্ত। সাধারণ জনগণের কল্যাণে তাদের কোনো ভূমিকা আমি এখনও দেখি নাই। একটু আগেই দেখলাম আহতরা শাহবাগে অবরোধ করছে, বলছে তাদের কোনো চিকিৎসা দেয় না, তাদের কথা বলতে দেয় না, তাদের আটকে রাখছে। সাধারণ জনগণ শেখ হাসিনা সরকারের উপর ক্ষিপ্ত ছিল জিনিসপত্রের মূল্য বেড়ে যাওয়ার কারণে। 1 কোটি ফ্যামিলি কার্ড ছিল, সেখানে এই সরকার 43 লাখ কার্ড বাতিল করে দিয়েছে, সেখানে তো একটা খরচ বেঁচে গেছে। এর পরিবর্তে তো আপনারা নতুন 43 লাখ দরিদ্রদের কার্ড দেননি, তাহলে তো ব্যয় কমছে। রাষ্ট্র শুধু টাকা জমাচ্ছে, রাষ্ট্র কি ব্যবসা প্রতিষ্ঠান যে ব্যবসা করবে এই জন্য টাকা জমাচ্ছে? ব্যবসায়ী অর্থনীতিবিদরা বলছে এটা একটা নজিরবিহীন সিদ্ধান্ত হয়েছে, এই ভ্যাটটা বাড়ানো একটা নজিরবিহীন সিদ্ধান্ত হয়েছে। এটা জনগণের জন্য কল্যাণকর নয়, এটা জনগণের জন্য ক্ষতিকর এবং বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়তে পারে। এর ফলে জিনিসপত্রের মূল্য এমনিতেই বেড়ে যাবে, কারণ বাংলাদেশ এমন একটা দেশ, সরকার যদি বলেছে বাড়বে তাহলে ও বাড়াক আর না বাড়াক ব্যবসায়ীরা সেটা বাড়িয়ে দেবে। আর একটা পণ্যের দাম বাড়লে বাকি সকল পণ্যের দাম এমনিতেই বেড়ে যায়। যেমন আপনি তেলের দাম বাড়াবেন, তেল সংক্রান্ত যত প্রোডাক্ট আছে সব কিছুর দাম বেড়ে যাবে। আপনি বিমানের টিকিটের মূল্য বাড়িয়ে দেবেন, তো ওই যে বিমানে ওঠে নিয়মিত, ও যে প্রফেশনে আছে তার ব্যবসায়ীর সে টাকার পরিমাণও সে বাড়িয়ে দেবে। এনারা যেহেতু নির্বাচিত সরকার না, সেজন্য সরাসরি সাধারণ জনগণের কাছে এনারা যান না, সাধারণ জনগণের সাথে এনাদের কোনো রিলেশন নেই। সামনে আবার একটা বিনিয়োগ সম্মেলন হবে, সেখানেও ধনী বা ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন হবে। সাধারণ জনগণের কোনো সুবিধা হচ্ছে না। 4 কোটি বাংলাদেশে হতদরিদ্র লোকের জীবনযাপনের অবস্থা কি হবে? তারা হতদরিদ্র, খায় দিনে আনে দিনে খায়, 3 বেলায় 1 বেলা খায়, 2 বেলা না খেয়ে থাকে, 2 বেলা খায় 1 বেলা না খেয়ে থাকে। 4 কোটি মধ্যবিত্ত শ্রেণী আছে, তারাও বলতে পারে না তারা এখন কি পরিমাণ কষ্টে আছে, তারাও বিপদে পড়বে। যেমন ঔষধের উপরে ভ্যাট বাড়ে, একসময় একটা ঔষধ প্রেশারের ওষুধ 1 টাকা দাম ছিল, সেটা ভ্যাট বাড়ার কারণে বা মাঝখানে ঔষধের দাম বাড়ার কারণে সেটা 5 টাকা হয়ে গিয়েছে। IMF-এর সত্য মেনে NBR এই সিদ্ধান্ত নিচ্ছে শুনেছি। IMF-এর পরামর্শ নিয়ে কোনো দেশ যে ভালো কিছু করেছে এমন কিছু দেখি নাই। IMF প্রথমেই বলে আপনি ভর্তুকি দিবেন না, কৃষিতে ভর্তুকি না দিলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, বিদ্যুতে ভর্তুকি না দিলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। IMF-এর পরামর্শ একটি ধনী দেশের জন্য কার্যকর হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য কোনোভাবেই স্বস্তিকর, কল্যাণকর বা জনকল্যাণমুখী কখনোই হতে পারে না। এমনিতে বাংলাদেশের জনগণের চাকরি হারিয়ে, কর্ম হারিয়ে, মানে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে, মানে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে, বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। তারা এখন 3 বেলা 3 মুঠো ভাত যে খাবে সেইটাই জোগাড় করা তাদের জন্য নাবিশ্বাস হয়ে যাচ্ছে। এর মধ্যে যদি এই ভ্যাট বাড়ানো হয়, আপনি যার উপরেই বাড়ান না কেন, আপনি রেস্টুরেন্টের উপর বাড়িয়েছেন, আপনি বিমানের উপর বাড়িয়েছেন, আপনি ঔষধের উপর বাড়িয়েছেন, আপনি চিকিৎসার খরচ বাড়িয়েছেন, আপনি হোটেলে বাড়িয়েছেন। এইগুলো যদি বাড়াতে চান এখনও সময় আছে, এখনও কার্যকর করেননি, এখনও সিদ্ধান্ত নেন এই যে 43টা প্রোডাক্টের উপরে আপনারা ভ্যাট বসাবেন, এখনও সিদ্ধান্ত নেন, না হলে কিন্তু জনগণ বিপদে পড়বে। আর জনগণ বিপদে পড়লে পরোক্ষভাবে কিন্তু বর্তমান সরকার, আপনারাও বিপদে পড়বেন। সাধারণ জনগণের কথা একটু ভাবুন, ভ্যাটটা নিয়ে ভাবুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।